ভগবানের কাছে একটু প্রে করো আমার জন্য, জানো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো আছি, দেখতেই পাচ্ছ। তো এখন সকাল 10:30 বাজে, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। মানে ঘুম ভেঙেতে অনেক সকালে 4টে থেকে জেগে আছি, কিন্তু উঠতে পারছিলাম না। তাই বিছানার মধ্যেই শুয়ে শুয়ে একটা বিস্কুট আর একটা ব্যথার ট্যাবলেট খেয়েছি। যদিও কাজ করছে না, মানে যেটুকু কাজ করছে সেইটুকুই এখন কাজে লাগাতে হচ্ছে, কিছু করার নেই। তো এইসবে কোনো রকম উঠলাম, উঠে এইসবে এখানে বসলাম, আর সোনাকে একটু বললাম চা বানাতে। চা বানিয়েছে, আদা চাই, দেখো এই চাটাই খাবো। আর ঘর বাড়ির হাল তো পুরো খারাপ হয়ে আছে। সোনা একটু তোমাদের দেখিয়ে দেবে যে কেমন পরিস্থিতি আছে। তো বাসনগুলো একটুখানি যদি বসতে মানে পারবো না, সোনাকে বলবো একটা একটা করে বেসিনে এনে দিতে। ওই বেসিনে একটা একটা করে দাঁড়িয়ে মানে যেগুলো লাগবে আর কি, 2-4টে জিনিস কোনো রকমে মেজে নেব। মেজে দেখি রান্না করব। রান্না বলতে গেলে কী যে রান্না করব কিছুই তো বুঝতে পারছি না, কী করে কী করবো আমি বুঝতে পারছি না, কেননা উঠে দাঁড়াতে পারছি না আমি। তো তবু দুটো ভাত করতে হবে। 10:30 বেজে গেছে। সোনা আমার বাবা কাজে গেছে, ও 2-3 দিন কাজেই যায়নি, ওই জন্য আজকে সকালবেলায় কাজে বেরিয়ে গেছে। ও আসবে মানে খেতেও আসতে পারে, এই জন্য আমরাও তো খাবো দুটো, না দুটো ভাত করতে হবে। তার আগে দেখি কি করতে পারি আর কি হয়, কতদূর কি হয় ঠিক বলতে পারছি না। আজকে বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার কাজ থাকে বেশি, আজকে আমার কাজ নেই। নিজেরই যদি কন্ডিশন এরকম থাকে তাহলে কাজ করবে কে, তাই না? পুজো পাঠ দেবে কে? পরিস্থিতি নেই, নিজেই চলতে পারছি না। ভগবান যদি আমার থেকে পুজো নেবে তাহলে আমাকে এইভাবে ফেলে রাখতো না, আমার মনে হয়। দেখা যাক কতটা কি করতে পারি না পারি। তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার টেনশন বেড়ে যাচ্ছে এটা ভেবে যে আমি বিকেলবেলায় আমি কৃষ্ণনগরে যাব কিভাবে ডাক্তার দেখাতে, ওটা ভেবে আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। যাবো কীভাবে, দেখা যাক কি হয়, কী করি। তোমরাও দেখতে থাকো কেমন। চাটা তো আগে খেয়ে নি। বাসনগুলো মেজেই একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। বাসি নাইটি ছিল, ওটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে এই দেখো বেগুন কেটে নিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য ভাবছি যে মুগ ডাল করব, আলু ভাজবো আর বেগুন ভাজবো। যদিও আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা অভ্যাস নেই, তবুও কেমন হচ্ছে জানি না। এর আগের দিনে একবার হাত কেটে গেছিলো, তো তবুও ট্রাই করতে তো হবে, বলো, চেষ্টা তো করতেই হবে। বসতে গেলে তো ভীষণ কষ্ট, ওই জন্য আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি। আর লঙ্কাগুলো একটুখানি চিড়ে নিচ্ছি, ওগুলো ডালের মধ্যে দিয়ে দেব। আর আদা জিরিটা দেখা যাক কী যে করব, সেটাই ভাবনা চিন্তার বিষয়। তো কোনো রকমে বাসন কটা ধুয়েছি, ধুয়েই রান্নাটা করলাম। রান্নাটা এখনো হয়নি অবশ্য, ডাল করেছি আর ভাতটা নামিয়েছি। এই যে বেগুন কটা ভাজবো আর আলু ভাজবো, দুটো এই রান্না করব। কোনো কাজই হয়নি, ঘরটা সব পড়ে রয়েছে। মানে বাসন কটা মেজে কোনো রকমের নাইটিটা চেঞ্জ করে রান্না বসিয়েছি। আজকে বৃহস্পতিবার, খুব খারাপ লাগছে যে এইভাবে সমস্ত কিছু পড়ে আছে, কিন্তু আমি নিরুপায়, জানো তো, আমার কিছু করার নেই, আমি চাইলেও করতে পারছি না, এইভাবেই সব আছে। তো দেখি খাওয়া দাওয়ার পরে যদি টুকটাক করে একটুখানি করতে পারি, এগুলো ঝাড়টার দিতে পারি তাহলে দেব। সোনা এখনও খাইনি, এখন 12টা বেজেই গেছে। ওকে আগে ভাতটা দিয়ে দিই, আলুটা ভেজে দিয়ে তারপরে চেষ্টা করবো একটুখানি করার। মানে আমি যদি জোর করে একটু করি না, তারপরে আমি আর দাঁড়াতে পারি না, আমার খুব সমস্যা হচ্ছে। দেখি কী করতে পারি, যেটুকু পারবো সেটুকু করবো, না পারলে এইভাবেই থাকবে। আজকের কিছু করার নেই। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরকম ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত। একেবারে রাতের মতো রান্না করলাম, কেননা এখন খাবো, আবার রাতের বেলায় খাওয়া লাগবে। রাতের বেলায় এসে রান্না করা সম্ভব নয়, আর সন্ধ্যা হলে আমার ব্যথা যেন আরও বেশি বেড়ে যায়। একবার বিছানায় ঢুকে গেলে আর উঠতে পারি না, এই জন্য রাতের বেলায় রান্না করা অসম্ভব। সেই জন্য একেবারেই করলাম। আর তাছাড়াও যাবো বিকেলে ডাক্তার দেখাতে, কখন বাড়ি আসবো তার ঠিক নেই। রাত 8টাও বাজতে পারে, 10টাও বাজতে পারে, ঠিক নেই। কেননা ডাক্তার বসবে 6:30টার সময়, তারপরে ডাক্তার দেখাবো, আবার অতটা রাস্তা আসবো, সময় লাগবে। আর যদি রান্নাটা থাকে এসে এসে দুটো খেয়ে শুয়ে যেতে পারবো। তো সোনাকে দুটো ভাত দিয়ে দিই, ভাত দিয়ে তারপরে টুকটাক করে
কাজগুলো সারার চেষ্টা করি, বুঝেছ? সকালে একটা ওষুধ খেয়েছি বলে এতক্ষণ তাও দাঁড়িয়ে রান্নাটা করা সম্ভব হলো। এখন কাজগুলো কি করবো জানি না, বসলে তো মনে হয় উঠতে পারবো না। তোকে দুটো ভাত দিয়ে দিই, দিয়ে এগুলো তুলে রাখি। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিলে সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে? শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বৃদ্ধার দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, রান্নার পরে সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে উঠতে এই বেলা। এখন বৈকাল 4টে বেজেই গেছে, এখনও পেটে অন্ন পড়েনি। কি বলতো, উঠলামই তো লেটে, আজকে উঠতেই পারছিলাম না। কোনো রকমে উঠে আগে চা খেয়েছি, চা তো সোনামা করলো, চা খেয়েছি, তারপরে ব্যথার একটা ট্যাবলেট খেয়েছি। খেয়ে অনেকটা সময় বসে থাকার পরে টুকটুক টুকটুক করে কাজ করলাম। কাজ টাজ করে তো রান্না করলাম, রান্না করে ভাবলাম আজকে বৃহস্পতিবার সোনাকে দিয়ে জল মিষ্টি দেওয়াবো। কিন্তু ঠাকুর ঘরে গিয়ে দেখছি ঠাকুর ঘরের হাল পুরো খারাপ, সব ছড়ানো ছিটানো, ঠাকুরের পিকচারগুলো সব ওলট পালট হয়ে আছে। দেখে আর মনের মধ্যে শান্তি লাগলো না, অশান্তি ফিল হচ্ছিল। তো ভাবলাম যে কষ্ট হোক আর যাই হোক, আজকে পুজোটা দিতেই হবে। ওই জন্য আর কি, মানে যে কাজ আমার 2 ঘন্টায় হবে সেই কাজ 5 ঘন্টা লেগে গেল। জানোই তো, শরীর যদি না চলে তাহলে কোনো কাজ করতে গেলে ভীষণই কষ্ট হয়। তো ওই জন্য টুকটাক করে কাজ সেরে উঠতে এরকম পুজো পাঠ দিয়ে 4টে বেজে গেল। এবারে দুটো খাই, খেয়ে তারপরে রেডি হই, আবার তো বেরোতে হবে, তাই না? তো চলো আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই থালা দুটো ধুয়েই জামা কাপড়গুলো গোছগাছ করে ঘরে রেখে একেবারে রেডি হয়ে গেছি। আর সোনা আমার বাবাও কাজ থেকে বাড়ি চলে এসেছে, এসে স্নান করে ও রেডি হয়ে গেল। আর সোনাকেও পড়াতে চলে এসেছে, তো সোনাকে ওই ঘরে পড়তে দিয়েছি, ওরা পড়ছে পড়ুক। আর ওই তো দেখলেই ব্যাগে প্রেসক্রিপশনগুলো সব নিয়ে নিয়েছি, আগের যেগুলো আছে আর কি। তো চলো এখন যাওয়া যাক। 4:45 বেজেই গেছে, মানে নিচে নামতে নামতে 5টা বেজে যাবে। আর 6:30টায় তো ডাক্তার বসবেই। তো চলো বেরিয়ে যাই, যেতে যেতে আবার কথা হবে। বেরিয়ে চলে এসেছি, এসেই দেখো এখানে একটুখানি দাঁড়িয়ে আছি। কেন বলো তো, কালকে সেই যে ছবিগুলো আমি করে গেছি তারই রিপোর্টগুলো নেব, তো ওগুলোই রেডি করছে, সেই জন্য আর কি আমি দাঁড়িয়ে আছি এখানে। এগুলো নেব, নিয়েই একেবারে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এটা কিন্তু চাপড়া। আমার বর দেখো, উনি গাড়ির ওপরে বসে রয়েছে আর আমাকে বলছে তুমি রিপোর্টটা নিয়ে আসো। কী বলবো বলো, আমি নামলাম, নেমে আমিই দাঁড়িয়ে রয়েছি, দেখি কতক্ষণে রিপোর্টটা তৈরি হয়। বলছে হয়ে যাবে, 2-5 মিনিটের ব্যাপার। তো দেখা যাক, একটুখানি ওয়েট করে যাই। এমনিতেই তো নামতে পারছি না বারে বারে, দেখো কতবার নামতে হলো, আবার তেল নিতে চলে এলো, আবার নামিয়ে দিল গাড়ির থেকে। মানে নামতে আর উঠতে যে কত কষ্ট হচ্ছে সেটা তো আর বুঝতে পারছে না, তাই না? ফাইনালি ডাক্তারের চেম্বারে এলাম, এখন 6:10 মতো বাজে। ডাক্তার কিন্তু এখনও এসে পৌঁছায়নি, বললো মিনিট 20-এর মধ্যেই চলে আসবে। বাপরে, রাস্তায় ঠান্ডা, মনে হচ্ছে জমে ফুল বরফ হয়ে গেছি। বাড়ি যাওয়ার সময় যাব কিভাবে, হ্যাঁ সেটাই ভাবছি আমি। আর এই হচ্ছে রোড লাগা কিন্তু এই চেম্বার। আর এই ডাক্তারবাবু তো খুবই ভালো, কেননা আমরা তো এমজে দেখিয়েছি। তারপরে হঠাৎই একদিন ডাক্তারের সঙ্গে আমাদের পরিচয় হয়, ওনার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যোগাযোগ করে এখানে আসে। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ি যাবো নিয়ে। 7টা মতো বাজে, স্যার দেখলো, দেখে চলে গেল। ভিড় নেই, ফাঁকা, ঠিক আছে। চলো ওষুধগুলো নিয়ে নিই, বাড়ি যাই, গিয়ে তারপরে ঔষধ নেওয়া হয়ে গেছে। ঔষধ নিয়েই এই দেখো বাড়ি ফেরার পথে এখানে দেখছি মোমো বিক্রি হচ্ছে। আর সোনার তো ভীষণ ভালোবাসে মোমো খেতে, আর শুনেছি কৃষ্ণনগরের মোমো নাকি খুবই টেস্টি হয়। তো ওই জন্য ভাবলাম যে না, সোনার জন্য একটুখানি নিয়েই যাই। ওই জন্য আর কি এখানে একটু দাঁড়ানো, সোনার জন্য মোমো নেব। তো দেখে মনে হচ্ছে ভালো বানাই, সত্যি কথা বলতে খেয়েছিলাম একটু, খেয়ে দেখেছি একটুও ভালো না, একদম বাজে।
মানে যতটা নামে কাটে ততটা কিন্তু কাজে কাটে না, বুঝেছো? কৃষ্ণনগর নামেই কাটে আমার মনে হয়। আমার তো ভালো লাগেনি, সোনারও ভালো লাগেনি। তারপরে মোমো খাওয়ার পরে একটুখানি চলে এসেছিলাম এই যে এখানে একটু রুটি আর ঘুগনি খাবো, কেননা ওষুধ দিয়েছে খাবার পরে খেতে হবে, না খেয়ে খাওয়া যাবে না। আর আমার প্রচুর ব্যথা বেড়েছে, একটু না খেলে বাড়ি যেতে পারবো না। ওই জন্য ভাবছি ঘুগনি রুটি খাবো, খেয়ে ওষুধটা খাবো, খেয়ে তারপরে গাড়িতে চাপবো। কেননা যেতে যেতে এখনও তো 1 ঘন্টা লেগেই যাবে, আর যা ঘন কুয়াশা পড়েছে বাড়ি যেতে যেতে সত্যিই অনেকটা সময় লাগবে। তো ওই জন্য আর কি ঘুগনি রুটি খেতে বসে গেছি। যদিও ঘুগনি আমার প্রিয় না, কিন্তু সোনামার বাবার প্রিয়। আমি একটু খাবো আর সোনামার বাবাকে দিয়ে দেব। আর আমার রুটিগুলো কি বলো তো, এক হাতে খেতে পাচ্ছিলাম না, কেননা এক হাতে ভিডিও হচ্ছিলো। ওই জন্য ও আর কি আমাকে একটুখানি ছিঁড়ে হেল্প করলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করব, করেই বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন 8:30 মতো বাজতেই চললো। বাড়ি গিয়ে পৌঁছাতে পৌঁছাতে হয়তো 9:30 বেজেই যাবে। ঘন কুয়াশা যেহেতু, গাড়ি তো আর জোরে চালিয়ে যেতে পারবে না। আর যা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে যেন বরফ হয়ে যাব ফুল জমে। সেই জন্য ধীরে স্থিরে যেতে হবে। আর জোরে চালালেও আমার প্রচণ্ড পেন হচ্ছে, যার জন্য জোরেও চালাতে পারছে না, ধীরে স্থিরে যেতে হবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে তোমাদের ডিটেলস জানাবো যে ডাক্তার আমাকে দেখে কি বলল, কি করতে হবে, কি করা উচিত, সবটাই ডিটেলসে তোমাদের বলা হবে। তো চলো বাড়ি আগে যাই। তো এই জাস্ট বাড়ি এলাম, এখন 10:15 বেজেই গেছে। তোমরা হয়তো ভাবছো যে 8:30টায় কৃষ্ণনগরে ছিলাম, এতটা লেট হলো কি করে? কি হয়েছে বলো তো? সোনামার বাবাও তো ওই ডাক্তারকেই দেখালো। তো ওর যা ওষুধ লিখেছে সেই ওষুধ অনেক কটা দোকানে খোঁজা হয়েছে, কিন্তু পাওয়াই যায়নি। মানে খুঁজে খুঁজে হয়রান হন্যে হয়ে গেছে, পাওয়া গেল না। শেষমেশ এই দেখো বাড়ি আসতে আসতে এতটা লেট হয়ে গেল। মানে আর দাঁড়াতে পারছি না, গাড়িতে করে গেছি বসে বসে, আবার বসে বসে এসেছি। যদিও রাস্তার মাঝে আমি ওষুধ খেয়েছি, কিন্তু তবুও না আর দাঁড়াতে পারছি না, পা ফেলে হাঁটতেও পারছি না। এবার আমার কন্ডিশন খারাপ। এবার কোনো রকমে একটুখানি ফ্রেশ হয়েই লেপের মধ্যে ঢুকে যাব, ঢুকে দুটো খাবো। কেননা এখনও অনেকগুলো ওষুধ রয়েছে, তা নাহলে খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। কেননা রুটি আর ঘুগনি খেয়েছিলাম দেখলেই তো, ভাত খাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না। কিন্তু ভারী কিছু না খেয়ে এরকম ওষুধ খাওয়া যাবে না বলেই দিয়েছে, ওই জন্য দুটো ভাত খেয়েই শুয়ে পড়বো আর কি। রাত্রি 11টা বাজে, দুটো ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে ওষুধগুলো খেয়ে নিলাম। ভেবেছিলাম ভাত খাবো না, কিন্তু ভাত না খেলে অনেকগুলো ওষুধ ছিল, ওগুলো খেতে পারতাম না, কেননা সবগুলোই খাওয়ার পরে আর না খেয়ে তো মোটেই ওষুধ খাওয়া যাবে না। ওই জন্য আর কি ভাতটা গরম করার ক্ষমতা নেই, গরম করলাম না, ওই ঠান্ডা ঠান্ডায় দুটো খেয়ে নিলাম। খেয়ে ওষুধগুলো খেয়ে কভার করলাম। আর সোনা ভাত খেলো না, সোনার জন্য মোমো এনেছিলাম, তোমরা তো দেখলেই। ওর জন্য মোমো এনেছিলাম, ও মোমো খেলো, কিন্তু মোমো খেয়ে বলছে একদম বাজে, একটুও ভালো না। আমি একটুখানি খেয়ে দেখলাম, সত্যিই বাজে, একটু ভালো না খেতে। এমনিতেও তো মোমো আমি ভালোবাসি না, ও ভালোবাসে, কিন্তু ওর কাছেও ভালো লাগলো না। তাও নষ্ট করবে, খেয়ে নিল। আমি একটা খেলাম, আর বাকি 4টে মানে 5টা মানে মোমো দিয়েছিল, 4টে ও খেলো। আর ডাক্তারে যা বললো, ডাক্তার দেখলো, ডাক্তার দেখে বলল ওষুধ লিখেছে 1 মাসের, 1 মাসের ওষুধ চলবে। আর রিপোর্ট করতে দিয়েছে, রক্ত পরীক্ষা করতে দিয়েছে। কি রক্ত পরীক্ষা করতে দিয়েছে, কি হবে জানি না, তবে অ্যামাউন্টটা বললো 3000 টাকা লাগবে রক্ত পরীক্ষা করতে। আর 1200 টাকার ওষুধ লিখেছে, মানে 1200 টাকার ওষুধ নেওয়া হয়েছে, এখনও বাকি আছে, নিতে হবে। মানে কদিনে 10 দিনের মতো নেওয়া হয়েছে, 10 দিনের মতো নেওয়া হয়েছে 1200 টাকার ওষুধ। তার মানে 1 মাসের ওষুধ লিখেছে, তার মানে 1000, 2000, 3000, 3600 টাকার ওষুধ লিখেছে হিসাব মতো। ওগুলো কভার করতে হবে, 1 মাস পরে আবার দেখাতে হবে। আর কালকে যে মানে ছবিগুলো করলাম তার রিপোর্ট দেখে বললো মানে হাড়ের একটুখানি সমস্যা রয়েছে, মানে একটুখানি গ্যাপিং রয়েছে, ওটা পূর্ণ করতে হবে, এই আর কি। এই হলো কথোপকথন ডাক্তারের সঙ্গে। এখন দেখা যাক ওষুধগুলো খেয়ে আমি কেমন থাকি, ভালো হব কি খারাপ হব, কি যে হব আর কেমন যে থাকবো বলা মুশকিল আছে। তো ওষুধগুলো চলুক, এখন থেকে তো স্টার্ট করলাম, দেখা যাক কালকে কেমন অবস্থায় থাকতে পারি। কেননা এখনকার যা পরিস্থিতি, সেই গতকালকের যেমন পজিশন দাঁড়িয়ে গেছিলো, ঠিক ওই রকমই। এখন না পারছি হাঁটতে, না পারছি চলতে, মানে ওই নিচের থেকে উপরে আসলাম অনেক কষ্ট করে,
এসে এই যে বসেছি। এখন যে আমি শোবো কী করে, যদি তোমাদের দেখাতে পারতাম এই সিনটা তাহলে তোমরা বুঝতে পারতে। জাস্ট বসে গেছি, ঠিক আছে, এবার শুয়ে কী হবে বলতে পারছি না। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাব। ঘুমেরও ওষুধ লিখেছে, কেননা আমার চোখে ঘুম কম বলেছি, যদিও উনি জানেন, কেননা এর আগে আমি এমসে দেখিয়েছিলাম যে ঘুমের আমার সমস্যা আছে, তাই উনি জিজ্ঞাসা করছিল যে এখন কি ঘুমটা ঠিকঠাক হয়। তো এখনও তো ঘুম ঠিকঠাক হয় না আমার, সে 2টো, 2:30, 3টে বেজে যায়। যার জন্য বললাম যে না, ঘুমটা এখনও ঠিকঠাক আমার আসে না। তো যার জন্য ঘুমের জন্য ওষুধ লিখেছে আর কি, ঘুমের ওষুধ বলতে পারো। খেয়ে নিয়েছি, অলরেডি ঘুমিয়ে যাব। নিয়ে আবার এমন ওষুধ লিখে, ওষুধ খাওয়ার পরে হয়তো মিনিট 10-এর মধ্যে ঘুম পেয়ে যাই। খেয়ে নিয়েছি, তার মানে 2-10 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে একটু প্রে করো আমার জন্য, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, যদি আমি সুস্থ থাকি। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।